আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের আর্থিক খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদ। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম কায়সার ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি কায়সার ভাই, প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, ৩ মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১,১০,০০০ কোটি টাকা, এক বছরে বেড়েছে ৩,২০,০০০ কোটি টাকা, যা বর্তমানে দাঁড়িয়েছে ৫,৩০,০০০ কোটি টাকায়। এই খেলাপি ঋণ কি এভাবে বেড়েই চলবে? কখনো কি কমবে বলে আপনার মনে হয়? জি, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম বা অর্থনীতির সবচেয়ে বড় যে সমস্যা যদি বলি বা যে ক্ষতটা বলি, সেটা হচ্ছে খেলাপি ঋণ। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে খেলাপি ঋণ কেন বেড়েই যাচ্ছে, এবং পার্টিকুলারলি লাস্ট 3 মান্থস এবং লাস্ট 1 ইয়ারে আমরা দেখেছি একটা সিগনিফিকেন্ট জ্যাম। তো এখানে আপনাকে কয়েকটা বিষয় একসঙ্গে কনসিডার করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে খেলাপি ঋণের যে হিসাবায়ন, যে আপনি কত মাসের ডিউ হলে আপনি সেটাকে খেলাপি ঋণ বলবেন, সেটা নতুন করে সংজ্ঞায়িত হয়েছে, যেটা আমাদের সঙ্গে আইএমএফ এর দীর্ঘদিনের একটা ডিসকাশন এজেন্ডা ছিল এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের যাওয়ার কথা ছিল। তো সেইটা আমরা অনেক দিন ধরে আমরা সবাই সময় ক্ষেপণ করেছি, কিন্তু আপনি জানেন যে এই বছরের লাস্ট কয়েক মাস আগে, বেসিক্যালি এপ্রিল থেকে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। সো ন্যাচারালি আপনি বুঝছেন যে আগে যেটাকে আমরা এসএমএ বলতাম, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বলতাম, সেটা এখন এসএসএ হয়ে গেছে, অর্থাৎ খেলাপি ঋণের মধ্যে ঢুকে গেছে একটা বড় পোর্শন। তো সেটা একটা বড় রিজন, রিপোর্টিং আপনার ইয়ের কারণে, নিয়মটা চেঞ্জের কারণে, যে আপনার মান্থ কতদিনে আপনি ডিউ হলে হবে। আর একটা বিষয় আপনাকে দেখতে হবে যে আমাদের যে সার্বিক যে ব্যবসায়িক পরিস্থিতি, সেটা কিন্তু আসলে অনেকটা আপনার স্ট্যাগনেন্ট হয়ে আছে, বা আমরা সেখান থেকে কিন্তু কোনো উন্নতির দিকে যেতে পারিনি। বড় বড় শিল্প গ্রুপ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা আপনার কয়েকটা সমস্যায় পড়ছে। একটা হচ্ছে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল এই মুহূর্তে শর্ট, তারা সেইটাতে কাজ করতে পারছে না। সেকেন্ড হচ্ছে যে আপনার তাদের যে প্রোডাকশন, সেইটা কিন্তু আপনার সিগনিফিক্যান্ট লো লেভেলে আছে। আপনি এই এই যে আমাদের ব্যবসার যে সেক্টরগুলো আপনি যদি দেখেন, যে সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, ট্রেড সেক্টর, এটার মধ্যে সবচেয়ে বেশি এনপিএল হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টরে হয়েছে। তো এর কারণটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যাদের আগে আপনার প্রোডাকশন লেভেল ছিল 80-90% লেভেলে, সেটা এখন নেমে 30-35% লেভেলে নেমে চলে আসছে। তো এইটা তো একটা আপনার বড় ধরনের ইম্প্যাক্ট পড়েছে তাদের টার্নওভারের উপরে। তো সেইখানে তাদের সক্ষমতা কমেছে ব্যাংকের লোন সার্ভিসিং এর করার ক্ষেত্রে। অন্যদিকে আপনার আগে যেটা 6 মাসে খেলাপি হতো, এখন সেটা 3 মাসে খেলাপি হচ্ছে, 90 দিনে। এখানে আরেকটা চেঞ্জ এসেছে। আর এর বাইরে তো রাজনৈতিক যে পরিবর্তন, পট পরিবর্তন, সেখানে তো আপনার এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে যে সকল প্রতিষ্ঠানগুলো আপনার যারা এখন অপারেশনে নাই, বা তাদের ওনাররা পলিটিক্যালি ডিরেক্টলি ইনভলভ ছিল, যারা হয়তো ব্যবসায় এই মুহূর্তে সক্রিয় নাই, সেখানেও কিন্তু আমরা একটা ডিস্টারবেন্স তাদের ব্যাংকিং পেমেন্টের ক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি। এবং সেটাই হয়তো বা মেজরিটি হয়ে থাকতে পারে। এইটার বাইরে আরেকটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এই খেলাপি ঋণ কিন্তু আমরা দীর্ঘদিন বয়ে আমরা চলছিলাম, কিন্তু আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, মারপ্যাচ, হিসাবের মারপ্যাচ, রেগুলেটরি কিছুটা লিনিয়েন্সির কারণে, একটুটা আমাদের মানে মনিটরিং সিস্টেমটা একটু সহজ হওয়ার কারণে কিন্তু আমরা সেই সুযোগগুলো কাজে লাগিয়েছি, এবং ব্যাংকিং সেক্টর পুরা যে খেলাপি ঋণ, সেটা কিন্তু আমরা আনভেল করি নাই। আচ্ছা, এখন বলা হচ্ছে কায়সার ভাই, এখানে বলা হচ্ছে যে অনেকগুলো ব্যাংকের 1/4 ঋণ বিতরণ বন্ধ রয়েছে। 62টি ব্যাংক রয়েছে তালিকাভুক্ত, মানে পুরো বাংলাদেশে। এর মধ্যে তালিকাভুক্ত হয়তো বা 36টি রয়েছে। তাহলে 15 থেকে 16টি ব্যাংকে যদি ঋণ বিতরণ বন্ধ থাকে, তাহলে এটি দেশের উৎপাদনে কতটুকু বাধা? আপনি দেখবেন যে আমাদের যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আমরা কন্টিনিউ করছি, যেখানে আপনার ইনফ্লেশনটাকে অ্যারেস্ট করার জন্য আমাদের পলিসি রেট বাড়ানো হয়েছে। সো ইন্টারেস্ট রেট সিগনিফিকেন্টলি হাই হয়েছে। তো সেখানে আপনার স্বভাবতই দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে নানা কথাবার্তা হয়েছে,
যে কোন ব্যাংকগুলো ভালো, কোনগুলো খারাপ, কোনগুলো সমস্যার মধ্যে আছে, সেগুলো যেমন আমাদের নতুন করে লাস্ট 1 বছর ধরে আলোচনায় এসেছে। সেটার ফলে সাধারণ মানুষের যে আমানত, সেই আমানত কিন্তু অপেক্ষাকৃত দুর্বল ব্যাংক থেকে আপনার শিফট সবল করে ব্যাংকে আপনার গিয়েছে। ভালো ব্যাংকগুলোর দিকে গিয়েছে। জি তো এই ব্যাংকগুলো লিকুইডিটি একটা প্রেশার পড়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভালো ব্যাংকগুলো তারা যেহেতু দেখছে যে গভর্নমেন্ট সিকিউরিটি যে টাকা রাখাটা আপনার অপেক্ষাকৃত বেশি মুনাফা পাচ্ছে জি এবং কোনো ধরনের ক্রেডিট রিস্ক নাই, হুম, তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনি দেখবেন যে যে ভালো ব্যাংকগুলোর কিন্তু ইন্টারেস্ট ইনকামের কোনো গ্রোথ নাই। জি তাদের ইনকামের গ্রোথ আসছে ফ্রম দ্য ইনভেস্টমেন্ট, জি অর্থাৎ যেটা মানি গভর্নমেন্ট মার্কেটে সিকিউরিটি ইনভেস্ট করে। করেছে মানি মার্কেট থেকে। তো সেখানে যদি চলে যায় তাহলে তো আপনার ক্রেডিট গ্রোথটা হবে না। জি, তো এবং একটা ক্রেডিট বড় গ্রোথ আপনি অংশের জানেন 22 সক্ষমতা, বছরের মধ্যে সর্বনিম্ন রয়েছে, রাইট? জি, এই 22 একটা হচ্ছে বছরের মধ্যে সক্ষমতা। সর্বনিম্ন হওয়ার মতো অবস্থান কি রয়েছে? আমি বলবো এই মুহূর্তে রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি, কিন্তু আনফরচুনেটলি আমরা দিতে পারছি না। যেহেতু আপনি এসএমই আমাদের দেশের একটা বড় খাত, এটা যদিও আমরা বলি 30-35% অফ জিডিপি, কিন্তু আপনার যদি এখানে আপনার এমপ্লয়মেন্ট দেখেন তাহলে টোটাল এমপ্লয়মেন্টের 80%ই কিন্তু আপনার এই এসএমইর সঙ্গে সম্পৃক্ত। তো সেখানে কিন্তু আপনার তাদের যে প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল, ক্যাপিটাল মেশিনারি, সেখানে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারছি না। একটা আচ্ছা হচ্ছে লিকুইডিটি আপনার শর্টেজ আছে, অন্যদিকে আপনার ইন্টারেস্ট রেট ভেরি হাই। সো দুটো মিলেই কিন্তু একটা আপনার ক্রেডিটের উপর একটা বড় চাপ আছে। আমরা গত মনিটরি পলিসিতে আমরা দেখেছি যে আপনার পলিসি রেট 0.5% কমানো হয়েছে। এইটা হয়তো আমরা কন্টিনিউ মনে করছি যে আগামী যে মনিটরি পলিসি আসবে কয়েকদিন পরে, সেখানেও আমরা হয়তো এটা দেখতে পাবো। কিন্তু সেটাতেও যে হঠাৎ করে ক্রেডিটের গ্রোথ খুব বেশি একটা বাড়বে, সেই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করে বলা যাচ্ছে আচ্ছা না। আচ্ছা, এই ক্ষেত্রে কায়সার ভাই আপনি যদি আরেকটু বলতেন, এই খেলাপি ঋণের ক্ষেত্রেও 1200 প্রতিষ্ঠান রয়েছে যাদের ঋণ নবায়নের জন্য আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। এর মধ্যে 100-র মতো অ্যাপ্রুভ করা হয়েছে, আরও 1100 বাকি রয়েছে। এই 1100কে যদি 1100 প্রতিষ্ঠানকে ঋণ নবায়নের সুযোগ না দেওয়া হয়, তাহলে কি খেলাপির পরিমাণ আরও বেড়ে যাবে না? এইটা আসলে সবাই ঠিক কারেক্টলি রিড করে নাই হয়তো। হুম, আমাদের গত কিছুদিন আগে সরকার যেটা করে দিয়েছিল, একটা স্পেশাল পলিসি সাপোর্ট, জি যারা লার্জ লোন বড় গ্রুপ, তাদেরকে স্ট্যান্ড সিঙ্গেল কোম্পানি না চিন্তা করে গ্রুপকে একসঙ্গে নিয়ে, হুম যাদের 100 কোটি 200 কোটি টাকার উপর এক্সপোজার ছিল, তাদেরকে একটা দীর্ঘমেয়াদী লোনটাকে রিস্ট্রাকচার করা যায় কিনা, জি যারা অনেকবার আপনার রিশিডিউল করেন নাই, হুম যারা টাকা মানি লন্ডারিং বা পাচার করেন নাই, বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে, যারা ভালো ব্যবসায়ী, যাদের আর্থিক সক্ষমতা আছে কিন্তু একটু পলিসি সাপোর্ট দরকার, জি যে যাদের লম্বা টেনিউর যদি করে দেয়া হয় হুম ক্যাশ ফ্লোর সঙ্গে ম্যাচিং করে। তো সেইখানে আমরা ভেবেছিলাম যে খুব বেশি একটা অ্যাপ্লিকেশন আসবে না, কিন্তু আমরা দেখছি যে সেখানে হাজারের উপরে অ্যাপ্লিকেশন চলে গেছে। তো এইখানে যে প্রসেসটা হচ্ছে আপনার সকল যে লেন্ডিং ইনস্টিটিউশন আছে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, তাদের থেকে ডেটা কালেকশন করা। বাংলাদেশ ব্যাংকের একটা কমিটি করেছে। ইটস নট অনলি বাংলাদেশ ব্যাংক, এখানে প্রাইভেট সেক্টরের প্রতিনিধি আছে, জি সরকারের প্রতিনিধি আছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি আছে। মিলিয়ে যে টিমটা, তারা এটাকে স্ক্রুটাইজ করে দেন একটা কম্বাইন্ড মিটিং হচ্ছে। তো সেই মিটিং এ কিন্তু যে ব্যবসায়ী গ্রুপ, তারা তাদের প্রেজেন্টেশনটা দিচ্ছে যে কেন তারা লম্বা সময় চাচ্ছে, কিভাবে তারা এই রিপেমেন্ট গুলো করবে, ভবিষ্যতে যে এটা কন্টিনিউ করতে পারবে। তো এই প্রসেসটা তো আসলে একটা একটা করে যদি আপনি বলেন, ইটস এ লং প্রসেস। সো যেগুলো আপনার ইনফ্যাক্ট অ্যাপ্রুভাল পেয়েছে, সেগুলো এক্সিকিউশনও কিন্তু আমরা খুব বেশি একটা এখানে দেখতে পাইনি। এখন আমাদের আচ্ছা এখানে যে কোনো সহায়তা দিলেই, সেখানে সবাই মিলে যদি আপনার ঝাঁপিয়ে পড়ে প্রসেসটাকে আমরা দুর্বল বা জট বাঁধাই দিই, তাহলে আপনি যেটা শঙ্কা করছেন যে এগুলো নবায়ন না হলে বা রিশিডিউল স্ট্রাকচার না হলে খেলাপি ঋণ যে একটা সিগনিফিকেন্ট পার্সেন্টে বাড়বে, এইটা আসলে আমরা অবভিয়াস বা সুনিশ্চিত, আপনি এটা হয়তো থার্ড কোয়ার্টারেই আপনি এটার একটা প্রভাব দেখতে পাবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা পরিবর্তন করা হয়েছে, 6 মাসের পরিবর্তে এখন 3 মাস পরে এটি খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হচ্ছে। এইদিকে 1100 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে যে ঋণ নবায়নের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে খেলাপি ঋণ কমানোর উপায় কি? না দেখেন, এখানে আসলে দুইটা জিনিসকে ভাগ করতে হবে। হুম, সেন্ট্রাল ব্যাংকের যে এফোর্ট, সেটা হচ্ছে যে যারা ভালো ব্যবসায়ী, যারা উইলফুল ডিফল্টার না, যারা আমাদের অর্থনৈতিক ম্যাক্রো সিচুয়েশনের কারণে যারা সমস্যা চাপের মধ্যে পড়েছে, তাদেরকে আপনি আসলে বেছে বেছে এই সুবিধাটা দিবেন। জি, এখন সেটা তো সবসময় ডিফিকাল্ট। আপনি যখন এই ভালোদের জন্য দিতে যাবেন, কে আর ভালো আর মন্দ, লাইনটা তো অনেক লম্বা হয়ে গেছে। জি, তো সেইটাকে আপনাকে খুব তাড়াতাড়ি ডিসপোজ করতে হবে। এখানে আমার কাছে মনে হয় যে বিরাট একটা অঙ্কের টাকা আছে।
সেটা কিন্তু 2, 4, 10,000, 20,000 কোটি টাকা না, সেটা কিন্তু লাখ কোটি টাকার একটা সংখ্যা। আচ্ছা, তো সেইটাকে যেমন আপনাকে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করতে হবে, তাহলে আপনাকে একদিকে যেমন খেলাপিটা আপনার পার্সেন্টেজে কমবে, আরেকটা হচ্ছে এই যে রিপোর্টিংটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসলো, আইএমএফ এর প্রেশার বলি আর আমাদেরকেও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে বলি, আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে এটা কি কি প্রসেসে আমাদের গ্রাজুয়েশনে যাওয়ার দরকার ছিল, জি, আমাদের ক্যাপাসিটির সঙ্গে, এটা আমার মনে হয় যে রিথিং করার এখনো সুযোগ আছে। কেননা দ্য সিচুয়েশন, আমরা যে যে এরকম একটা সময়ে কথাগুলো বলছি, সেখানে কিন্তু আপনার রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত, মানুষের মধ্যে আস্থার অভাব, একটা একটা ব্যবসায়িক যে চেন, সেই চেনটা কিন্তু আপনার কিছুটা হলো ক্ষতিগ্রস্ত হয়েছে, জি, বড় আকারে একটা ধাক্কা খেয়েছে। জি, তো সেখানে আপনার এই খেলাপিন কমানোর জন্য যারা উইলফুল ডিফল্টার, যারা আসলে টাকাটা নিয়ে বিভিন্ন খাতে সরিয়ে ফেলেছেন, হুম, তাদেরকে আলাদা করে চিহ্নিত করে, যেমন আপনার স্পেশাল সেলের মাধ্যমে তাদেরকে অ্যাড্রেস করতে হবে, লিগ্যাল প্রসিডিংস এর মাধ্যমে, সেখান থেকে আপনি হয়তো কিছু কালেকশনের ফোর্টে আপনি কমাতে পারবেন। আর যারা সত্যিকারের ভিকটিম, আমি বলবো পরিস্থিতির কারণে ডলারের রেট যেটা আমাদের একটা বড় আকারে আমরা মার খেয়েছি গত 3-4 বছরে, এই সমস্ত কারণে তাদেরকে খুব দ্রুত, আপনি খুব বেশি বাঁচতে গেলে তো আসলে আপনি পারবেন না, জি, তাদেরকে দ্রুত সময় যদি ব্যয় হবে। আপনি রিশিডিউল রিস্ট্রাকচার করে বের করে দিতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় এন্ড অফ ডিসেম্বর 2025 আমরা একটা সহনীয় মাত্রায় এনপিএল কে হয়তো দেখতে পাবো। জি, আমরাও সেটা আশা করছি। তবে আপনি জানেন যে 17 থেকে 20 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। এই টাকা পুনরুদ্ধার করা যায় কিভাবে, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব বিরতির পর। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের আর্থিক খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। জি কায়সার ভাই, আপনি দুই ভাগে ভাগ করেছিলেন। এর মধ্যে যে উইলফুল ডিফল্টার, আপনি জানেন অনেকে আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিতরণকৃত ঋণ, এবং এর মধ্যে যেটা বলে যে ব্যাংকিং খাত থেকে 17 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে বিদেশে। এই টাকা ফেরত আনার কোনো উপায় আছে কি, কোনো অগ্রগতি আছে কি? জি, আপনি এটা আমরা বলবো যে বহুল আলোচিত, কিন্তু একটা সত্য আমাদেরকে আসলে স্বীকার করতে হবে যে প্রসেসটা খুবই কঠিন। এই রিকভারি প্রসেসে যতগুলো রাস্তাগুলো আছে, আমরা যেগুলো উইলফুল ডিফল্টারের পিছনে কাজ করতে গিয়ে দেখেছি, প্রথম কথা হচ্ছে যে আপনার আমাদের দেশের যে লোকাল কোর্ট আছে, সেই কোর্টে কিন্তু আসলে এগুলোকে কনভিক্টেড করতে হবে। আপনার তাদেরকে প্রমাণ করাইতে হবে যে তারা এদেশ থেকে টাকাটা তার বিজনেস থেকে সরিয়ে নিয়েছে, পাচার করেছে। তো আপনি তারপরে যে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো আছে, এটা আপনার গভর্নমেন্ট লেভেলে, সেই এজেন্সিগুলোর সঙ্গে কিন্তু আপনার বলতে হবে যে সে আমাদের দেশের থেকে এই যে টাকা নিয়েছে এবং তার সোর্স গুলোকে আপনাকে কিন্তু ডিফাইন করতে হবে। তো সেখানে আপনি ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন আছে, আপনার এফএটিএফ আছে, সেই ফ্রেমওয়ার্কে তাদের কাছে আপনাকে বলতে হবে। এটা কিন্তু এতটা সহজ যে আপনি জাস্ট এমনিতে বলে দিতে পারবেন না। জি, ইউকে তে ল আছে, আপনি যদি প্রুফ করতে পারেন যে ওদের যে আপনার এন্টি মানে অ্যাসেট ফরফিচার ল আছে, সেখানে যদি আপনি বলতে পারেন যে ইনি আমাদের দেশ থেকে টাকা নিয়ে প্রপার্টি করেছে, তখন সে ওটাকে ফরফিট করবে। কিন্তু ফরফিট করলে যে আপনার বাংলাদেশে টাকাটা ফেরত পাঠিয়ে দিবে, ঘটনাটা কিন্তু তা না। জি, কেননা এরা বিভিন্ন মাল্টি লেয়ারিং করেছে যারা টাকাটা নিয়েছে। এখান থেকে কিন্তু হয়তো ইজি ডিরেক্ট ইনভেস্টমেন্ট তারা ওখানে করেননি। তারা ট্রেডের মাধ্যমে ওভার প্রাইসিং, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যেমন টাকাটা নিয়েছে। তারা আপনার বাইরে, দেশের বাইরে থেকেই আমরা শুনেছি বা আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে দেখেছি যে তারা মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে ডিরেক্টলি তারা ওখান থেকে ডলারটা কিনে নিয়েছে। বাংলাদেশ থেকেই যে আপনার সবসময় জি, ডেস্টিনেশন কান্ট্রিতে গিয়েছে, সেটা কিন্তু না। জি, এখন এইটার পিছনে দৌড়ানো যেতে পারে গভর্নমেন্ট, ইভেন অনেক এজেন্সি আছে যাদের সঙ্গে আপনি ইনসেনটিভ শেয়ারিং এ গেলেও কিন্তু তারা আপনার এই কাজগুলো করে দেয়, যে আপনি জি, তাকে একটা সেটেল পার্সেন্ট দিয়ে দিবেন, তারা আপনার এই পুরা লিগাল প্রসেস থেকে শুরু করে এটা করে আপনাকে এটা দিবে। বাট এটা যথেষ্ট সময় সাপেক্ষ এবং এটা সাকসেস রেট ভেরি লো। এবং এখানে আমাদের বাংলাদেশে যে আপনার এন্টি কারাপশন কমিশনের মাধ্যমে যে আপনি তাদের এগেনস্টে মামলা করে সেইখানে যে কনভিকশন,
সেখানেও কিন্তু আমরা খুব বেশি কি এগোতে পেরেছি এখনো পর্যন্ত? কি জি আসলে আপনি হোয়াইট পেপারে হয়তো আপনি আসছে যে এত বিলিয়ন ডলার চলে গেছে পার ইয়ার, কিন্তু আমরা কি স্পেসিফিক্যালি আনতে পেরেছি যে অমুক কোম্পানি অমুক ব্যাংক থেকে এইটা এইটা এত টাকা তিনি মানি লন্ডার করেছেন এবং সেইটা আসলে কোর্টের দ্বারা, উপযুক্ত কোর্ট দ্বারা এটাকে সাব্যস্ত আপনি করতে পেরেছেন? তো এই জি জায়গাটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট। এবং আচ্ছা এখানে নট নেসেসারি যে আপনি আগে শুধুমাত্র দেশের বাইরে থেকে টাকা আনার জন্য চেষ্টা করবেন, এখানেও তো বেনিফিশিয়ারি গ্রুপ আছে জি যারা এখানে এই ব্যবসাগুলো করেছে, তাদের বেনামে কিন্তু অনেক প্রপার্টি আছে। জি সো আপনি এখানেও যদি এন্টি কারাপশন কমিশন দিয়ে আপনি সেটাকে উদ্ধার করতে পারেন এবং তাদের যে বেনিফিশিয়ারি আছে তাদেরকে আপনি আইনের আওতায় আনতে পারেন, তখন কিন্তু এদের মাধ্যমে বাইরে থেকে একটা টাকা ফেরত আনার জন্য আপনি একটা সুযোগ আপনি আপনি তৈরি করতে পারেন। জি এর বাইরে অনেক সময় যেটা হয় যে ভলেন্টারিলি ডিসক্লোজার বা আপনার অ্যামনেস্টি স্কিম থাকে। বাংলাদেশে এর আগে একবার অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু নিয়েছিল, খুব ফ্রুটফুল হয় নাই, যে আপনি অ্যাকনলেজ করবেন যে ওকে ঠিক আছে, আমি ব্যবসা করতে যেয়ে বা এটা করতে যেয়ে আমি একটা সার্টেন পার্সেন্ট ফাইন দিয়ে এটাকে আমি ইয়ে করলাম, কিন্তু হুম, সেটা সম্ভাবনা বাংলাদেশের প্রেক্ষাপটে কতখানি জি অ্যাচিভেবল আমি জানি না। আমার কাছে এখন মনে হয় যে আপনি যেটা অ্যাকশনেবল সেটা হচ্ছে লোকাল, বাংলাদেশের লোকাল যে ল আছে সেই ল আপনি স্পেশালি এন্টি কারাপশন কমিশন এবং মানি লন্ডারিং কোর্টের মাধ্যমে তাদের আদার্স প্রপার্টিকে অ্যাটাচ করা, তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট যে পক্ষগুলো আছে তাদেরকে এই সমস্ত মামলার মধ্যে যদি আপনি অ্যাটাচ করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট এদের বাংলাদেশেও যে সমস্ত নামে বেনামে প্রপার্টি গুলো আছে সেটাকে আপনি হয়তো রিকভার করতে আচ্ছা পারবেন। এক্ষেত্রে এর আমাদের বাইরে পর্যাপ্ত জনবল রয়েছে কিনা আবার কোর্টে পর্যাপ্ত বেঞ্চ রয়েছে কিনা না, এটা তো আসলে আপনারা জানেন যে সরকার অনেক চেষ্টা করার পরেও আমাদের কয়েকটা বেঞ্চ বাড়িয়েছে, বাট স্টিল এটা এটা আমি মনে করি যে আমাদের যে রিকোয়ারমেন্ট তার 30% সার্ভ করে না। সো এইখানে কোর্ট যেমন বাড়ানোর দরকার, সেখানে কিন্তু আপনার আবার গভর্নমেন্টের অন্যান্য কোর্টের সঙ্গে যে আপনার অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার লাগে, যে জনবলগুলো লাগে, যে লয়ার গুলো লাগে, সেগুলো কিন্তু আপনার এখানে বাড়াতে হবে। সেটা যদি আমরা না বাড়াই, তাহলে এই প্রসেস যদি এখনো আমরা শুরু করতে না পারি, তাহলে আপনার রিকভারি তো আপনার দেখতে দেখতে আরো 2-3 বছর পরের ব্যাপার, তাই না? জি একটা মানি লন্ডারিং অর্থ ঋণের মামলা রেজাল্ট পেতে গেলে 2 to 3 ইয়ার্স লেগে যায়। তো এটাকে কিভাবে এক্সপেডাইট করা যায়, এবং এখানে ওই যে আমি আবারও বলি, স্বার্থ সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রপার্টি অ্যাটাচমেন্ট আপনাকে করতে হবে। জি তাদের বেনামে তাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়ে গেছে আত্মীয় স্বজনের নামে, সেটাকে আপনি, সেটা তো আপনার চোখের সামনেই আছে, কিন্তু জি আপনি জি আইনের মাধ্যমে ফ্রেমওয়ার্কের মধ্যে যে না আনতে পারলে গায়ের জোরে তো আপনি করতে পারবেন না। জি তো এই প্রসেসটা বোধহয় আমাদের স্টার্ট করার দরকার। আর দেশের বাইরে থেকে যেটা আমরা শুনছি, আমি ঠিক শিওর না যে গভর্নমেন্ট আসলে কতখানি এখানে এগিয়েছে, কিন্তু আমাদের যারা দেশের বাইরে বন্ধু বান্ধব কাজ করছেন ব্যাংকিং সেক্টরে এবং অন্যান্য দেশে, আমরা তাদের মাধ্যমে যতটুকু বুঝতে পারি যে এটা বেশ কঠিন একটা টাস্ক। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনাকে ধন্যবাদ, একুশে টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেশের আর্থিক খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদ। দর্শক নিচ্ছি একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, একুশের সঙ্গেই থাকুন।